শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ফিরোজা মুকুট রহস্য। জানলার কাছে দাঁড়িয়েছিলুম, রাস্তার দিকে মুখ বাড়িয়ে বললুম, জয়ন্ত, পথ দিয়ে একটা পাগল যাচ্ছে। ওর আত্মীয় স্বজন কিরকম লোক জানি না, এমন মানুষকেও একলা পথে বেরুতে দেয়? জয়ন্ত উঠে এসে পেছন থেকে আমার কাঁধের উপরে মুখ বাড়িয়ে দেখলে। বর্ষাকাল, কয়েকদিন ধরে প্রবল ধারাপাতের পর কাল থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু আকাশ এখনো মেঘের চাদর মুড়ি দিয়ে আছে। হু হু করে বইছে কনকনে হাওয়া। রাজপথের উপরে পুরু কর্দমের প্রলেপ। দিনের বেলাতেই সাঁঝের ছায়ার ইঙ্গিত। যে কোনো মুহূর্তে আবার বৃষ্টির পালা শুরু হয়ে যেতে পারে। এই ভয়ে রাজপথ জনশূন্য। দেখা যাচ্ছে কেবল পাগলের মতো দেখতে একটি মাত্র মানুষকে। লোকটির বয়স হবে বোধহয় বছর 50। হোমরা চোমরা লম্বা চওড়া চেহারা সহজেই দৃষ্টি আকর্ষণ করে। মনে জাগায় সম্ভ্রম। সাজ পোশাকও জমকালো, কিন্তু লোকটির চেহারার সঙ্গে তার চালচলন মোটেই খাপ খাচ্ছিল না। সে বেগে ছুটতে ছুটতে মাঝে মাঝে লাফিয়ে উঠছে, থেকে থেকে দুই হাত ছুড়ছে এবং মুখভঙ্গি করছে। আমি বললুম, ব্যাপার কি বলো দেখি? ও ঘন ঘন মুখ তুলে বাড়িগুলোর নম্বর দেখছে কেন? জয়ন্ত বললে, আমার বিশ্বাস ও আমাদেরই বাড়ি খুঁজছে। আমাদের বাড়ি? হ্যাঁ, বোধহয় ও কোনো বিপদে পড়েছে, আমাদের সঙ্গে পরামর্শ করতে আসছে। ওই দেখো, যা ভেবেছি তাই। মূর্তিটা আমাদের বাড়ির সামনে এসেই থমকে দাঁড়িয়ে পড়ে খুব জোরে জোরে কড়া নাড়া দিতে লাগলো। আমাদের বেয়ারা মধু যখন তাকে ওপরে নিয়ে এলো, তখনও সে হাঁপাতে হাঁপাতে বিকৃত মুখভঙ্গি করতে লাগলো বটে, কিন্তু তার স্তম্ভিত চোখ দুটির ভেতরে এমন মর্মভেদী যাতনা ও নিরাশার ভাব দেখলুম যে আমরা আর হাসতে পারলুম না। মন ভরে উঠল সকরুণ সমবেদনায়। খানিকক্ষণ সে কোনো কথাই কইতে পারলে না। পাগলের মতো দুই হাতে মাথার চুল ধরে টানাটানি করতে লাগলো। তারপর হঠাৎ দেওয়ালের উপরে ঝাঁপিয়ে পড়ে এত জোরে মাথা ঠুকলে যে আমরা দুজনেই তাড়াতাড়ি তাকে ধরে ঘরের মাঝখানে টেনে আনলুম। জয়ন্ত তাকে একখানা ইজি চেয়ারের উপরে বসিয়ে নিজেও তার পাশে আসন গ্রহণ করলে। তারপর শান্ত মিষ্ট স্বরে বললে, আপনি আমাদের কাছে নিজের বিপদের কথা বলতে এসেছেন, তাই নয় কি? বেশ, আগে একটু বিশ্রাম করুন, তারপর আমরা আপনার কথা শুনব। লোকটি প্রথমে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। তারপর নিজেকে কতকটা সামলে নিয়ে রুমাল বার করে কপাল মুছতে মুছতে বললে, আপনারা নিশ্চয়ই আমাকে পাগল বলে মনে করছেন। জয়ন্ত বললে, বিপদে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না। আপনার বিপদটা কি শুনতে পাই না? ভগবান জানেন আমার বিপদ কি ভয়ানক। বিনা মেঘে এমন বজ্রপাত কল্পনাতে আনা যায় না। আমার মান সম্ভ্রম সব যেতে বসেছে, তার উপরে সংসারেও দারুণ দুর্ঘটনা উপস্থিত। ঘরে বাইরে আচমকা দুর্ভাগ্যের আক্রমণে আমি যে সত্য সত্যই পাগল হয়ে যাইনি, এইটাই হচ্ছে আশ্চর্য। কেবল আমি নই মশাই, আমার দুর্ভাগ্যের অংশগ্রহণ করতে হবে আর একজন দেশ বিখ্যাত ব্যক্তিকেও। জয়ন্ত বললে, আপনার মনের কথা ধীরে সুস্থে খুলে বলুন, দেখি আপনার কোনো উপায় করতে পারি কিনা। আমার নাম মহিমচন্দ্র রায়চৌধুরী। মহাজনী ব্যবসায় আমার কিছু নাম আছে। এ নাম দেশের কে না জানে। বিখ্যাত তার ব্যাংক, দেশ বিদেশে তার শাখা। তার চেয়ে বড় প্রাইভেট ব্যাংক এদেশে আর নেই। মহিমবাবুর মতো ধনকুবের এমন কি বিপদে পড়েছেন যার জন্য তাকে এমন উদ্ভ্রান্ত অবস্থায় আমাদের কাছে ছুটে আসতে হয়েছে? আমাদের মন ভরে উঠল বিস্ময় এবং কৌতূহলে। এতক্ষণ পরে যথাসম্ভব প্রকৃতিস্থ হয়ে মহিমবাবু বললেন, মশাই, আমার মামলা এখন পুলিশের হাতে গিয়েছে।
পুলিশ কি করবে না করবে জানি না, কিন্তু আপনার উপরে বিশ্বাস আমার অটল। পথের মাঝখানে আমার মোটরও আবার কল বিগড়ে বাত সাধলে, তাই আমি পথ দিয়ে ছুটতে ছুটতে আপনার কাছে এসেছি। এইবার শুনুন আমার বিপদের কথা। আপনারা নিশ্চয়ই জানেন, ব্যাংক কেবল টাকা জমা রাখে না, লেনদেনের কারবারও চালায়। অনেক বড় বড় পরিবার আমাদের কাছে গহনা, মূল্যবান জিনিসপত্র বা জমি বন্ধক রাখেন, বিনিময়ে আমরাও টাকা ধার দিই। কাল সকালে এমন এক ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন, যাকে দেখে আমি অভাবিত বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিলুম। কেবল বাংলাদেশের নয়, গোটা ভারতবর্ষের লোক তার নাম জানে। এমনকি ইউরোপ আমেরিকাতেও তার নাম অপরিচিত নয়। তার অন্য কোনো পরিচয় আমি দিতে পারবো না। কেবল এইটুকু জেনে রাখুন, তিনি একজন মহামান্য মহারাজা। আমার বাড়িতে তার পদার্পণে আমি সম্মানিত হয়েছি। তাকে এইরকম কোনো অভিনন্দন দিতে উদ্যত হলুম, কিন্তু তার আগেই তিনি একেবারে কাজের কথা পেরে বসলেন। বললেন, মহিমবাবু, শুনেছি আপনারা টাকা ধার দেন। বললুম, আজ্ঞে হ্যাঁ, যদি ভালো সিকিউরিটি থাকে। আজকে আমার ৩০ লক্ষ টাকার নিতান্ত দরকার। আমার কাছে অবশ্য এই টাকার পরিমাণ তুচ্ছ। আমি অনায়াসেই বন্ধু বান্ধবদের কাছ থেকে এই টাকাটা সংগ্রহ করতে পারি, কিন্তু আমি কারুর কাছে বাধ্যবাধকতা স্বীকার করতে প্রস্তুত নই। কতদিনের জন্য আপনি টাকা চান? ১ হপ্তার জন্য। ১ সপ্তাহ পরে সমস্ত টাকা নিশ্চয়ই আমি সুদে আসলে ফিরিয়ে দেব। কিন্তু আমি মহাজন, কিসের বিনিময়ে আমি ৩০ লক্ষ টাকা দেব সেটাও আমার জানা দরকার। নিশ্চয়ই, সেজন্যেও আমি প্রস্তুত হয়ে এসেছি। মহারাজা সঙ্গে করে এনেছিলেন একটি চৌকো মরক্কো কেস। তিনি তার ডালা খুলে আমাকে দেখালেন। ভেতরে নরম মখমলের বিছানায় বসানো আছে এক অপূর্ব ও বিচিত্র রত্ন মুকুট, নিরেট সোনা দিয়ে তৈরি, এবং তার উপরে আছে মস্ত মস্ত ফিকে নীল ৪০খানা ফিরোজা। তার সোনার কাজও অসাধারণ। এই রত্ন মুকুটের কথা আমিও শুনেছি। মহারাজের নামের মতো তার খ্যাতিও ফেরে লোকের মুখে মুখে। মহারাজা বললেন, আমি যে টাকা চাই তার চেয়ে মুকুটের দাম ২ গুণ বেশি। এইটেই আমি আপনার কাছে বন্ধক রাখতে চাই। মুকুট হাতে করে আমি বসে কিংকর্তব্য বিমূঢ়ের মতো। মহারাজা শুধলেন, এর মূল্য সম্বন্ধে আপনার কোনো সন্দেহ আছে? বিন্দুমাত্র না। আমি ভাবছি, এমন অমূল্য জিনিস কেন আমি এখানে রেখে যেতে চাই? হ্যাঁ, আমিও রেখে যেতুম না যদি ১ সপ্তাহ পরে এটা ফিরিয়ে নিয়ে যাবার শক্তি না থাকতো। এখন আপনার মত কি? আমি রাজি, কিন্তু দেখবেন এ কথা নিয়ে যেন বাজারে আলোচনা না হয়। খুব সাবধানে মুকুটটি রাখবেন। এটি আমার পৈতৃক সম্পত্তি। এই দুর্লভ জিনিস হারালে আমার রাজ্যে ঢিঢিকার পড়ে যাবে। এতে যে ফিরোজাগুলি আছে তার মতো আর একখানি পাথর সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। সেই দিনই মহারাজার টাকার ব্যবস্থা করে দিলুম, কিন্তু তারপরে পড়ে গেলুম দারুণ দুশ্চিন্তায়। বারবার মনে হতে লাগলো, এত বড় ঝক্কি ঘাড়ে নিয়ে বড় ভালো কাজ করা হলো না। এ লেনদেনের সঙ্গে আমার কোনো সম্পর্ক না রাখাই উচিত ছিল। ফিরোজা রত্নমুকুট যদি হারায় তাহলে কেবল আমার সমস্ত সুনাম নষ্ট হবে না, সেই সঙ্গে হবে আমার সর্বনাশও। মুকুটটিকে আমার আফিসে রাখাও যুক্তিযুক্ত মনে করলুম না। ব্যাংকে তো আজকাল আকচার চুরি ডাকাতি হচ্ছে, কেউ যদি সন্ধান পায় আমার উপরেও শনির দৃষ্টি পড়তে কতক্ষণ। মুকুট সঙ্গে নিয়ে আমি ভয়ে ভয়ে আমার বালিগঞ্জের বাড়িতে ফিরে এলুম, এবং যতক্ষণ না আমার উপরের ঘরের আলমারির ভিতরে সেটি রেখে দিলুম ততক্ষণে নিশ্চিন্ত হতে পারলুম না। জয়ন্তবাবু, এইবারে আগে আমার সংসারের কথা কিছু শুনুন। আমার চাকর বাকরেরা শোয় বাড়ির বাইরে, ভিতরে থাকে ৩ জন দাসী, তারা পুরনো লোক, সকলে সন্দেহের অতীত। আরেকটি নতুন দাসী এসেছে, তার নাম ননিবালা, বয়স অল্প, আজ মাস কয়েক কাজ করছে, কিন্তু তারও আচরণ ভালো। আমার নিজের পরিবার বড় নয়,
আমি বিপত্নিক। আমার একটিমাত্র ছেলে, নাম সুবিমল, বয়সে যুবক। তার জন্যেই আমার যত দুর্ভাবনা। সে হচ্ছে বিলাসী, চঞ্চলমতি, আমোদপ্রিয়, অমিতব্যয়ী। সে আমার কারবারের উপযোগী নয়। তার হাতে বেশি টাকা দিয়ে আমি নিশ্চিন্ত হতে পারি না। তার স্বভাবের জন্যে লোকে দায়ী করে আমাকেই। বলে আমি আদর দিয়ে দিয়ে তার মাথা খেয়েছি। হয়তো কথাটা নিতান্ত মিথ্যা নয়। একে সে আমার একমাত্র সন্তান, তার উপরে অল্প বয়সেই মাতৃহারা। তার মুখ ম্রিয়মাণ দেখলে আমার বুক ফেটে যায়। সুবিমলের বন্ধুরা সব সম্ভ্রান্ত পরিবারের নিষ্কর্মা ছেলে। সেও তাদের মতো আমোদ প্রমোদ করতে আর দুহাতে টাকা ওড়াতে চায়। তাদের এক ক্লাব আছে, সেখানে তাদের জুয়া চলে। ক্লাবে আর ঘোড়দৌড়ের মাঠে সুবিমল যে কত টাকা নষ্ট করেছে তার কোনো হিসাব নেই। আমি তাকে মোটা মাসোহারা দিই, তাতেও তার খরচ কুলোয় না। প্রতি মাসেই আমার কাছ থেকে সে অতিরিক্ত টাকা আদায় করে। মাঝে মাঝে তার সুবুদ্ধি হয়, ওইসব বিপজ্জনক বন্ধুর সম্পর্ক ছাড়বার চেষ্টা করে। কিন্তু সে চেষ্টা তার সফল হয় না আর একজনের জন্যে। নাম তার কুমার মহেন্দ্র নারায়ণ। আমরা কুমার বাহাদুর বলে ডাকি। সে রাজবংশের ছেলে, সুবিমলের চেয়ে বয়সে বড়। অনেক দেশে বেরিয়েছে, অনেক রকম লোকের সঙ্গে মিশেছে। কথা কয় চমৎকার, দেখতেও পরম সুন্দর। সুবিমলের উপরে তার প্রবল প্রভাব। তার কথায় সে উঠে বসে। কিন্তু তার মতামত স্বাস্থ্যকর নয়। তার ভাবভঙ্গিও আমার ভালো লাগে না। সে আমার বাড়িতে যখন তখন আসে। আমাদের অমলাও তাকে পছন্দ করে না। অমলার বয়স বেশি না হলেও লোকের চরিত্র বোঝে। এইবারে অমলার পরিচয় দিই। সে আমার এক পরলোকগত বাল্যবন্ধুর মেয়ে, আমাদেরই স্বজাতি। তার বয়স যখন ৮-৯ বৎসর, সেই সময় তার পিতা তাকে একান্ত অসহায় অবস্থায় রেখে হঠাৎ মারা পড়েন। আমাকেই অমলার ভার গ্রহণ করতে হয়। সেই থেকেই সে এ বাড়িতে আমার নিজের মেয়ের মতো লালিত পালিত হয়েছে। আমার এই অন্ধকার বাড়িকে সে আলো করে আছে সোনালি রোদের মতো। একটি শান্ত, নম্র, স্নেহময়ী তরুণী। সে না থাকলে অচল হয়ে পড়ে আমার জীবন। অমলা আমার সব কথা রাখে, কেবল একটি ছাড়া। সুবিমল দুইবার তাকে বিবাহ করতে চেয়েছিল। তাকে সে সত্য সত্যই ভালোবাসে, কিন্তু অমলা রাজি হয়নি। আমার দৃঢ় বিশ্বাস একমাত্র সেই সুবিমলকে বিপদ থেকে ফিরিয়ে আনতে পারে। একমাত্র অমলাই পারে জীবনকে নতুনভাবে গড়ে তুলতে। কিন্তু এখন আমার সকল আশা বিফল হয়েছে, আর তা হবার নয়, হবার নয়। রাত্রে খাওয়া দাওয়ার পর সুবিমল ও অমলার সঙ্গে গল্প করছিলুম। তাদের ফিরোজা মুকুটের কথা বললুম। পানের ডিবে দিয়ে যাওয়ার জন্যে সেই সময় ননিবালা একবার ঘরের ভেতরে এসেছিল। সুবিমল ও অমলা দুজনেই মুকুটটা দেখবার জন্যে আগ্রহ প্রকাশ করলে, কিন্তু আমি রাজি হলুম না। সুবিমল শুধলে, মুকুটটা তুমি কোথায় রেখেছ? আমার শোবার ঘরের আলমারিতে। ভগবান করুন আজ রাত্রে বাড়িতে যেন চোর না আসে। আলমারি চাবি বন্ধ। যে কোনো পুরনো চাবি দিয়ে ও আলমারি খোলা যায়। ছেলেবেলায় আমি নিজেই খুলেছি। কিন্তু ঘরের ভেতরে থাকবো আমি। হ্যাঁ, ঘুমিয়ে। শয়ন করবার জন্যে ওপরে উঠলুম। সঙ্গে সঙ্গে এলো সুবিমল। মুখ তার গম্ভীর। আমার শোবার ঘরে ঢুকে বলল, বাবা, আমাকে ২০০০ টাকা দিতে পারবে? আমি বললুম, অসম্ভব, তোমাকে যথেষ্ট টাকা দেওয়া হয়েছে। জানি বাবা, এজন্যে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ২০০০ টাকা আমার নিতান্তই দরকার। টাকা না পেলে ক্লাবে আমি আর মুখ দেখাতে পারবো না। তোমার পক্ষে সেটা হবে শাপে বর। কিন্তু সবাই বলবে আমি জুয়া চোর। সে অপমান আমি সইতে পারবো না। যেমন করে পারি এ ঋণ আমাকে শোধ করতেই হবে। আমি ক্রুদ্ধ স্বরে বললুম, এই মাসে আরো ২ বার তুমি আমার কাছ থেকে উপরি টাকা আদায় করেছ। আমার কাছ থেকে আর একটা কানাকড়িরও প্রত্যাশা করো না। সে আর কিছু বললে না, মাথা হেঁট করে বাইরে বেরিয়ে গেল। সে রাত্রে আমি অতিরিক্ত সতর্কতা অবলম্বন করলুম।
নিচেকার সব দরজা ভালো করে বন্ধ কিনা দেখবার জন্যে একবার একতলায় নামলুম। সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় ঢুকতে দেখি অমলা ওদিককার একটা দরজা বন্ধ করে দিচ্ছে। সে বললে, কাকাবাবু, আপনি কি আজ রাত্রে ননিবালাকে বাইরে যাবার ছুটি দিয়েছিলেন? বললুম, না তো। এইমাত্র সে বাইরে থেকে ফিরে এলো। এসব ভালো কথা নয়। বেশ, কাল সকালে আমি নিজেই তাকে সাবধান করে দেব। বাড়ির সব দরজা বন্ধ আছে তো? হ্যাঁ কাকাবাবু। আমার ঘুম খুব গাঢ় হয় না। বিশেষত কাল রাত্রে আমার মনটা উদ্বিগ্ন ছিল বলে ভালো করে ঘুম হয়নি। গভীর রাত্রে হঠাৎ কি একটা শব্দে আমি জেগে উঠলুম। কান পেতে শুনতে লাগলুম। মনে হলো বাড়ির কোথায় কে যেন একটা দরজা বন্ধ করে দিলে। তারপর সভয়ে শুনলুম পাশের ঘরে কে যেন সন্তর্পণে পা ফেলে চলে বেড়াচ্ছে। এইখানে বলে রাখা উচিত, ঘুমোবার আগে শোবার ঘরের দরজা বন্ধ করার অভ্যেস আমার ছিল না। তখনই খাট থেকে নেমে পড়লুম। দরজার পাল্লা একটু ফাঁক করে দেখলুম পাশের ঘরে আলো জ্বলছে এবং সেখানে দাঁড়িয়ে আছে সুবিমল। তার গায়ে গেঞ্জি, পায়ে জুতো নেই, আর হাতে রয়েছে সেই ফিরোজা মুকুট। সে মুকুটটা সজোরে মুচড়ে বা নুইয়ে ফেলবার চেষ্টা করছিল। এক লাফে পাশের ঘরে গিয়ে রাগে কাঁপতে কাঁপতে আমি চেঁচিয়ে উঠলুম, সুবিমল, চোর, দুরাত্মা! আমার চিৎকার শুনে সে চমকে উঠল। তার হাত থেকে খসে মুকুটটা মাটির উপরে পড়ে গেল সশব্দে। তাড়াতাড়ি আমি সেটাকে তুলে নিয়ে দেখলুম 3 খণ্ড ফিরোজা অদৃশ্য, তার একটা প্রান্ত ভাঙা। বিবর্ণ মুখে আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল সুবিমল। আমি ক্রুদ্ধ স্বরে বললুম, বদমাইশ, তুই এটা ভেঙে ফেলেছিস? আমার মান সম্ভ্রম ধুলোয় লুটিয়ে দিয়েছিস? কোথায় গেল আর 3খানা পাথর? সে বললে, চুরি গেছে। তাকে ধাক্কা মেরে বললুম, চুরি করেছিস তুই। না, তুই কেবল চোর নোস, মিথ্যাবাদীও। আমি সচক্ষে দেখলুম আরো পাথর চুরি করবার জন্যে তুই মুকুটটা নিয়ে ধস্তাধস্তি করছিস। সে বলল, বাবা, তুমি আমাকে যথেষ্ট গালাগাল দিয়েছ। এরপরে এ বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। কাল সকালেই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব। নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করব। হ্যাঁ, কাল সকালে তোকে এ বাড়ি থেকে যেতে হবে বটে, কিন্তু যেতে হবে পুলিশের সঙ্গে। এইবারে ক্রোধারক্ত মুখে সে বলল, উত্তম, তবে তাই হোক। ইতিমধ্যে আমার চিৎকার শুনে গোটা বাড়ি জেগে উঠেছে। সর্বপ্রথমে সেখানে ছুটে এলো অমলা। সুবিমলের মুখ ও আমার হাতের মুকুট দেখে তার আর কিছুই বুঝতে বাকি রইল না। একটা আর্তনাদ করে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকালে পুলিশ এলো। সুবিমল বললে, বাবা, তাহলে তুমি আমাকেই চোর সাব্যস্ত করলে? তাছাড়া আর উপায় নেই। আমি নিজের চোখকে অবিশ্বাস করতে পারি না। তাহলে অন্তত 5 মিনিটের জন্যে আমাকে একবার বাড়ির বাইরে যেতে দাও। বুঝেছি, তুমি সরে পড়তে চাও। তা হয় না। কেবল এক শর্তে তোমাকে আমি ক্ষমা করতে পারি। পাথর 3খানা যদি ফিরিয়ে দাও। সে বলতে বলতে চলে গেল। তোমার ক্ষমা যে চায় তাকে তুমি ক্ষমা করো। আমি ক্ষমা প্রার্থী নই। সুবিমলকে আমি পুলিশের হাতে সমর্পণ করেছি। পুলিশ কিন্তু তার কাপড় চোপড় খুঁজেও এবং সারা বাড়ি খানাতল্লাশ করেও পাথর 3খানা উদ্ধার করতে পারেনি। সুবিমলও স্বীকার করেনি কোনো কথা। একেবারেই যেন বোবা হয়ে গিয়েছে। এই আমার দুর্ভাগ্যের কাহিনী। ভগবান, এখন কি করব আমি? এক রাত্রেই আমি আমার সম্মান, আমার বন্ধকি রত্ন, আমার সন্তানকে হারালুম। আমি এখন কি করব? জয়ন্ত খানিকক্ষণ বসে রইল স্তব্ধভাবে। তারপর শুধোলে, মহিমবাবু, আপনার বাড়িতে কি বেশি লোকের আনাগোনা আছে? মাঝে মাঝে 2-1 জন আত্মীয় কুটুম্ব খবরাখবর নিতে আসেন। বাইরের লোকের মধ্যে নিয়মিত আনাগোনা করেন কুমার বাহাদুর। আপনি কি সামাজিকতা রক্ষার জন্যে নানা জায়গায় আসা যাওয়া করেন? সুবিমল করে। আমি আর অমলা বাড়িতেই থাকি। সামাজিকতার জন্যে আমাদের মাথা ব্যথা নেই। এরকম তরুণীর কথা কম শোনা যায়।
আপনার কথা শুনে বোঝা যায় মুকুটের ব্যাপারের জন্য অমলা দেবী অত্যন্ত মর্মাহত হয়েছেন। আজ্ঞে হ্যাঁ, আমার চেয়েও। সুবিমল বাবু যে অপরাধী সে বিষয়ে আপনাদের কোনো সন্দেহ নেই? কি করে থাকবে? আমি যে নিজের চোখে দেখেছি। যে শব্দ শুনে আপনার ঘুম ভেঙে যায় সে সম্বন্ধে পুলিশের মত কি? তাদের মতে সুবিমল ঘর থেকে বেরিয়ে দুম করে দরজা বন্ধ করে দিয়েছিল। বাজে কথা। চোর কখনো পাড়া জাগিয়ে চুরি করে না। শব্দ হয়েছে অন্য কারণে। এ বিষয়ে আমি নিশ্চিত। কারণটা কি? আমি তা জানি না। মহিমবাবু, মামলাটা আপনি সহজ মনে করছেন, কিন্তু আমার মতে এটা হচ্ছে জটিল মামলা। আপনি অনুমান করেছেন আপনার ছেলে নিজের ঘরের দরজা সশব্দে ভেজিয়ে আপনার ঘুম ভাঙিয়ে দিয়েছেন। তাহলে তিনি মুকুটটা কখন চুরি করলেন? আর এই অল্প সময়ের মধ্যে পাথর তিনখানা লুকিয়েই বা রাখলেন কোথায়? না মহিমবাবু, এই ঘটনার মধ্যে আছে অজানা কোনো রহস্য। কি রহস্য? সেইটাই এখন আবিষ্কার করতে হবে। আপাতত আপনার ঠিকানা রেখে আপনি বাড়ি ফিরে যান। একটু পরেই আমরা ঘটনাস্থলে গিয়ে হাজির হব। বড় রাস্তা থেকে একটু তফাতে মহিমবাবুর মস্ত বাড়ি। সামনে খানিকটা খোলা জমি, ডান দিকে একটি ছোট কাঁচা রাস্তা। বাড়ির দুটো ফটক, একটি বড় একটি ছোট। বড় ফটকটি বাড়ির সামনের দিকে এবং দ্বিতীয়টিকে বলা চলে খিড়কির ফটক। তার ভেতর থেকে বেরিয়ে এলে ব্যবহার করতে হয় কাঁচা রাস্তাটি। বড় ফটকের সামনে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন স্বয়ং মহিমবাবু। জয়ন্ত বললে, মানিক, তুমি খানিকক্ষণ মহিমবাবুর সঙ্গে আলাপ করো। আমি আগে বাড়ির চারদিকটা ঘুরে দেখে আসি। মহিমবাবু আমাকে নিয়ে গেলেন তার বৈঠকখানায়। তার মুখে দুশ্চিন্তার চিহ্ন। কথাবার্তা বড় একটা হলো না। মিনিট কয়েক পরেই ঘরের ভেতরে প্রবেশ করলেন একটি তরুণী। সুদর্শনা, সুগঠনা, কিন্তু তার চোখের ভাব আর্ত। মুখ একেবারে পাণ্ডুর। দেহখানি দেখলেও বোধ হয় দুঃখের ভার সইতে না পেরে এখনই তা ভেঙে পড়বে। আন্দাজে বুঝলুম ইনি হচ্ছেন অমলা দেবী। অমলা আমার দিকে ফিরেও তাকালেন না। একেবারে মহিমবাবুর কাছে গিয়ে তার একখানি হাত ধরে বললেন, কাকাবাবু, সুবিমলদাকে তুমি ছেড়ে দিতে বলেছ তো? মহিমবাবু মাথা নেড়ে বললেন, না মা, ব্যাপারটা শেষ পর্যন্ত না দেখলে চলবে না। না কাকাবাবু, আমি বলছি তিনি নির্দোষ। তাহলে অপরাধী কে? আমি জানি না, কিন্তু সুবিমলদা পুলিশের হাতে এ কথা যে কল্পনা করা যায় না কাকাবাবু। সুবিমলকে তুমি ভালোবাসো, তাই আমার অবস্থা তুমি বুঝতে পারছো না। কেবল পুলিশ নয়, আমি আর এক ভদ্রলোককেও মামলাটা তদারক করবার জন্য নিয়ে এসেছি। আমার দিকে ফিরে অমলা শুধলেন, এই ভদ্রলোক? না, ওর বন্ধু। আমি তাকে কাঁচা রাস্তার ভেতরে ঢুকতে দেখেছি। ভুরু কুঁচকে অমলা বললেন, কাঁচা রাস্তায়? সেখানে পাবার কি আছে? ওই যে আরেক ভদ্রলোক আসছেন। কাকাবাবু, উনি কি তিনি? হ্যাঁ মা। জয়ন্ত ঘরে ঢুকে পাপোশের উপরে পা ঘষে জুতোর কাদা তুলে ফেলতে লাগলো। অমলা তার কাছে গিয়ে বললেন, আমার সুবিমলদা নিশ্চয়ই এ কাজ করেননি। কি বলেন? জয়ন্ত হাসি মুখে বলল, আপনার কথা সত্য হলে খুশি হব। আপনি বুঝি অমলা দেবী? আপনাকে দু একটা প্রশ্ন করব? নিশ্চয়ই। গেল রাত্রে আপনি কোনো শব্দ শুনেননি? কিছু না। কাকাবাবুর গলা শুনে আমি ঘর থেকে বেরিয়ে এসেছিলুম। কাল রাত্রে বাড়ির সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল? হ্যাঁ। আজ সকালেও কোনো দরজা খোলা ছিল না? না। আপনাদের নতুন দাসী রাত্রে বাড়ির বাইরে গিয়েছিল? হ্যাঁ, কাকাবাবু আমাদের কাছে যখন মুকুটের কথা বলছিলেন তখন সে ঘরের ভেতরে পানের ডিবে দিতে এসেছিল। তাহলে আপনার সন্দেহ হচ্ছে ননিবালা মুকুটের খবর বাইরের আর কাউকে দিতে গিয়েছিল? মহিমবাবু অধীর স্বরে বলে উঠলেন, এইসব প্রশ্নের মানে হয় না। আমি নিজে দেখেছি মুকুট ছিল সুবিমলের হাতে। একটু অপেক্ষা করুন মহিমবাবু, ওসব কথা পরে হবে।
অমলা দেবী, আপনি ননিবালাকে খিড়কির ফটক দিয়ে ফিরে আসতে দেখেছেন? হ্যাঁ, ফটকের বাইরে ছায়ার মতো একটা লোককেও দাঁড়িয়ে থাকতে দেখেছি। সে কে হতে পারে? এ পাড়ার মুদির ছেলে, নাম কাঙালিচরণ, ননিবালাকে বিয়ে করতে চায়। সে বোধহয় ফটকের বাঁ পাশে দাঁড়িয়েছিল। হ্যাঁ। তার একটা পা কাঠের? অমলার মুখে ফুটে উঠল ভয় ও বিস্ময়। সে বললে, কি আশ্চর্য! আপনি কি মায়াবী? এ কথা কেমন করে জানলেন? অমলাকে কোনো উত্তর না দিয়ে জয়ন্ত ফিরে দাঁড়িয়ে বললে, মহিমবাবু, এইবারে আমি আপনার শোবার ঘরটা দেখতে চাই। না না, আরেকটা কথা, এই বৈঠকখানায় দেখছি 3টে দরজা রয়েছে। যে দরজা দিয়ে আমি ঢুকলুম ওটা দিয়ে বাইরের লোক এখানে আসে। দ্বিতীয় দরজা দিয়ে কোথায় যাওয়া যায়? বাড়ির ভেতর মহলে। আর ওই দরজাটা? ওটা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে খিড়কির ফটকের দিকে যাওয়া যায়। জয়ন্ত সেই দিকে এগিয়ে গেল। পকেট থেকে আতসী কাঁচ বার করে দরজার চৌকাঠের তলাটা অল্পক্ষণ পরীক্ষা করে বললে, এইবার উপরে চলুন। মহিমবাবুর শয়নগৃহটি মাঝারি। একখানি খাট, একটি ড্রেসিং টেবিল, একটি আলমারি ও খান্দুই চেয়ার ছাড়া সেখানে আর কোনো আসবাব নেই। জয়ন্ত বললে, মুকুট আছে ওই আলমারিতে? হ্যাঁ। মহিমবাবুর কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে জয়ন্ত বলল, খোলবার সময় কোনো শব্দ হয় না, এই জন্যেই আপনার ঘুম ভাঙেনি। জয়ন্ত মরক্কো কেসের ভেতর থেকে মুকুটটি বার করিয়ে বিছানার উপরে স্থাপন করলে। সে এক অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্য। তার দিকে তাকালেও চোখ যেন জুড়িয়ে যায়। কেবল অপূর্ব ফিরোজাগুলি দৃষ্টিকে আকর্ষণ করে না। যে স্বর্ণকার এই মুকুটটি গড়েছে, নিশ্চয় সে একজন উঁচু দরের শিল্পী। জয়ন্ত বললে, মহিমবাবু, মুকুটের এই প্রান্তটা একটুখানি ভেঙে গেছে, আপনি আরো একটু ভেঙে ফেলতে পারেন? আতঙ্কে শিউরে মহিমবাবু বলে উঠলেন, সর্বনাশ, বলেন কি মশাই? সে আমি প্রাণ থাকতেও পারবো না। বেশ, আপনি না পারেন, আমি পারি কিনা দেখা যাক। বলেই সে মুকুটটা তুলে নিয়ে 2 হাত দিয়ে তার আর একটা প্রান্ত ভাঙবার চেষ্টা করলে। তারপর বললে, লোকে বলে আমি নাকি মহা বলবান ব্যক্তি। মুকুটের এই প্রান্তটা আমি একটু দুমড়োতে পেরেছি। প্রাণপণ শক্তি প্রয়োগ করলে ভেঙে ফেলতেও পারি, কিন্তু কোনো একজন সাধারণ মানুষের সে ক্ষমতা হবে না। আর একটা কথা, মুকুটটা এইভাবে এখনই যদি ভেঙে ফেলা যায় তাহলে ঠিক পিস্তল ছোড়ার মতো একটা আওয়াজ হবে। মহিমবাবু, পাশের ঘরে আপনি সুবিমল বাবুকে মুকুট নিয়ে ধস্তাধস্তি করতে দেখেছেন, অথচ এরকম কোনো আওয়াজ শোনেননি। এ বড় আশ্চর্য কথা। মহিমবাবু বললেন, কি জানি মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনারা এখানে বসুন, এখন আমি একলা আর একবার বাড়ির বাইরে যেতে চাই। এই বলে জয়ন্ত প্রস্থান করলে এবং প্রায় ঘন্টাখানেক পরে ফিরে এসে বললে, মহিমবাবু, এখানে যা যা দেখবার সব আমি দেখে নিয়েছি, এইবারে বাড়ি ফিরতে চাই। কিন্তু আমার রত্ন 3খানা কোথায়? তা আমি বলতে পারবো না। হাত কচলাতে কচলাতে মহিমবাবু বললেন, বেশ বুঝতে পারছি, আমার ভাঙা কপাল আর জোড়া লাগবে না। অমলা কাকুতি ভরা কণ্ঠে বললে, আমার সুবিমলদাকে রক্ষা করুন। রক্ষাকর্তা ভগবান, আমি নই। মহিমবাবু, আমি পেশাদার গোয়েন্দা নই, কাজ করি শখের খাতিরে, কিন্তু আমি পারিশ্রমিক নেব না বটে, তবে চোরাই পাথর 3খানা ফিরে পেতে হলে আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। মহিমবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ভগবানকে ধন্যবাদ, তাহলে সেগুলো ফিরে পাবার সম্ভাবনা আছে? বলুন বলুন, আমাকে কত টাকা দিতে হবে? আন্দাজে তাও আজ বলতে পারছি না। কাল সকালে 10টার সময় দয়া করে একবার আমার বাড়িতে যাবেন, আশা করি সেই সময় আপনাকে আলোকিত করতে পারবো। এসো মানিক। বেশ বুঝলুম জয়ন্ত একটা কিছু সাব্যস্ত করে ফেলেছে। আমি কিন্তু এখনো অন্ধের মতো গোলকধাঁধার মধ্যে পথ হাতড়ে বেড়াচ্ছি। বাড়িতে ফেরবার মুখে জয়ন্তকে বার কয়েক জাগ্রত করবার চেষ্টা করে দেখলুম যদি সে পথ নির্দেশ করতে পারে, কিন্তু আমার সকল চেষ্টাই ব্যর্থ হলো। সে শিলামূর্তির মতো মৌন।
বাড়িতে এসে জয়ন্ত নিজের ঘরের ভেতরে প্রবেশ করলে। আধ ঘন্টা পরে সে যখন আবার বেরিয়ে এলো, তখন একেবারে বদলে গেছে তার চেহারা। চুলগুলো উস্কো খুস্কো রুক্ষ, বা গালে একটা আব, কানে গোজা একটা বিড়ি, গায়ে আধ ময়লা মেরসাই, পরনে রঙিন ছিটের লুঙ্গি, পায়ে বাটা কোম্পানির ছেঁড়া ও কাদামাখা রবারের জুতো, পয়লা নম্বরের ভবঘুরের মূর্তি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলুম। জয়ন্ত হাসতে হাসতে বললে, এইরকম লোকের মুখে কিরকম গান মানায় বলতো? এই গানটা কি চলবে? বলেই গুনগুন করে প্রথম ২ লাইন গাইলে। ও আমার কমলা লেবু প্রাণ, সিলেটেতে জন্ম তোমার, বেলেঘাটায় স্থান। শুধলুম, এই বেশে কোথায় যাচ্ছ হে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভবঘুরেরা যেখানে যায়, রাস্তায়। মধু, ও মধুসূদন! ডাক শুনে মধুর আবির্ভাব। সারাদিনটা হয়তো পথে পথে টোটো করে ঘুরে মরতে হবে, কিন্তু উদর দেশ তো ততক্ষণ শূন্য থাকতে রাজি হবে না। চটপট খানকয় শশা আর চিকেন স্যান্ডউইচ বানিয়ে কাগজে মুড়ে দিয়ে দাও। জয়ন্ত বেরিয়ে গেল এবং ফিরে এলো বেলা ৫টার সময়। হাতে তার ঝুলছে দড়ি দিয়ে বাঁধা একজোড়া পুরনো লপেটা জুতো। মুখ তার হাসি খুশি। আমি তখন চা পান করতে বসেছি। জয়ন্ত আমার সঙ্গে যোগ দিলে। বললে, আবার বেরিয়ে পড়বার জন্য এখানে এসেছি, এক পেয়ালা চা খেয়েই উঠব। আবার কোথায় যাবে? বালিগঞ্জের এখানে সেখানে। আমার জন্য অপেক্ষা করো না, ফিরতে রাত হতে পারে। খবর আশাপ্রদ তো? মন্দ নয়, মন্দ নয়। অভিযোগ করবার কিছুই নেই। দুপুরে মহিমবাবুদের পাড়াতেও গিয়েছিলুম, কিন্তু তার বাড়ির ভেতরে ঢুকিনি। ভারী মনের মতো মামলা হে, কাজ করে খুশি আছে। কিন্তু যাক, এখন আমার গাল গল্প করবার সময় নেই। এখনই আবার সম্ভ্রান্ত সমাজে প্রবেশ করবার জন্যে বেশ পরিবর্তন করতে হবে। জয়ন্তের হাসিমুখ, নৃত্যশীল চোখ ও স্ফূর্তিভরা হাবভাব দেখে বেশ বোঝা গেল মামলাটার সুরাহা হতে আর দেরি নেই। সে স্নান করে জামাকাপড় বদলে আবার বেরিয়ে গেল ভদ্রবেশে। তারপর মধ্যরাত্রি পর্যন্ত অপেক্ষা করেও যখন তার কোনো সাড়া পেলুম না, তখন আমি শয়ন করতে গেলুম। এমনই তার স্বভাব। কখনো কখনো সে দিনের পর দিন অনুপস্থিত থাকে, সুতরাং তার জন্যে আমার কোনো দুর্ভাবনা হলো না। কত রাত্রে সে ফিরে এসেছে জানি না, কিন্তু সকালবেলায় চায়ের আসরে এসে দেখি টেবিলের সামনে পেয়ালা হাতে করে বসে রয়েছে জয়ন্ত। একেবারে ফিটফাট তাজা চেহারা। জয়ন্ত বললে, এইবারে খবরের কাগজ পড়ে শোনাও। কাগজ পড়তে পড়তে বাজলো বেলা ১০টা। জয়ন্ত বললে, মহিমবাবুর আসবার সময় হয়েছে। বললুম, সদর দরজার সামনে একখানা মোটর দাঁড়ানোর শব্দ হলো। অবিলম্বে মহিমবাবুর প্রবেশ। এক রাত্রেই তার মূর্তির পরিবর্তন দেখে আমি চমকিত হলুম। তার মাথার চুলে যেন আরো বেশি পাক ধরেছে, চোখ গোল গোল বসা, দেহ একেবারে যেন ভেঙে পড়তে চায়। তাড়াতাড়ি তার দিকে একখানা চেয়ার এগিয়ে দিলুম। অতি পরিশ্রান্তের মতো তিনি ধপাস করে বসে পড়লেন। থেমে থেমে ভগ্নস্বরে তিনি বললেন, কি পাপ করেছি যে এত দায় ঠেকছি? ২ দিন আগেও আমার সুখের সীমা ছিল না, আর আজ আমি দুনিয়ায় একা। আমার সম্মান পর্যন্ত নেই। এক দুর্ভাগ্যের পর আসছে আর এক দুর্ভাগ্য। জানেন জয়ন্তবাবু, অমলা আমাকে ত্যাগ করে চলে গিয়েছে। চলে গিয়েছে? হ্যাঁ, আজ সকালে উঠে দেখি ঘর তার খালি, বিছানাতেও সে শোয়নি। টেবিলের উপরে রয়েছে তার হাতে লেখা একখানি চিঠি। কাল রাত্রে তাকে বলেছিলুম, সে যদি আমার ছেলেকে বিবাহ করত, তাহলে এমন দুর্ঘটনা ঘটত না। এ কথা রাগ করে বলিনি, মনের দুঃখে বলেছিলুম। হয়তো বলা আমার উচিত হয়নি, কিন্তু কথাটা তার প্রাণে গিয়ে বেজেছে। কারণ চিঠিতে সে লিখেছে, পূজনীয় কাকাবাবু, আমার মনে হচ্ছে এই দুর্ঘটনার জন্যে আমিই দায়ী। আপনাদের কথা শুনলে কাউকে আজ দুর্বহ দুর্ভাগ্যের ভার সামলাতে হতো না। এর পরেও কোন মুখ নিয়ে আর আপনাদের আশ্রয়ে বাস করি? কিন্তু মরি আর বাঁচি, আমাকে একান্ত আপনার বলেই জানবেন। ইতি অমলা। এই চিঠির অর্থ কি জয়ন্তবাবু? অমলা কি আত্মহত্যা করতে চায়?
না না মহিমবাবু, অমলা দেবী মোটেই আত্মহত্যা করবেন না। সমস্যার এর চেয়ে ভালো সমাধান আর হতে পারে না। আমার মনে হচ্ছে আপনার বিপদের মেঘ এইবারে কেটে যাবে। জয়ন্তের কথা শুনেই মহিমবাবু চেয়ারের উপরে সোজা হয়ে উঠে বসে বললেন, বিপদের মেঘ কেটে যাবে? আপনি নিশ্চয়ই সব জানতে পেরেছেন। কোথায় মুকুটের সেই ভাঙা অংশ? তার জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারেন? আগে মান, তারপর টাকা। তার বিনিময়ে আমার সমস্ত সম্পত্তি দিতে পারি। অতটা বেশি অগ্রসর হবার দরকার নেই মহিমবাবু। প্রত্যেকখানা পাথরের জন্য 10,000 টাকা দিলেই চলবে। 10,000 কেন, আমি 20,000 করে টাকা দিতে প্রস্তুত। বাড়াবাড়ি করে লাভ নেই। আপনার কাছে কলম আর চেক বই আছে? বেশ, 3খানা পাথরের জন্য দিন 30,000 টাকা। হতভম্বের মতো মহিমবাবু কথা মতো কাজ করলেন। জয়ন্ত দেরাজ খুলে বার করলেন একখানা 3 কোণা সোনার উপরে বসানো 3খানা ফিরোজা। বিপুল উল্লাসে চিৎকার করে 2 হাতে জিনিসটাকে চেপে ধরে মহিমবাবু বলে উঠলেন, আপনি খুঁজে পেয়েছেন? আমি বেঁচে গেলুম, আমি বেঁচে গেলুম। জয়ন্ত গম্ভীর স্বরে বললে, আপনার আরো কিছু কর্তব্য আছে। আরো কিছু কর্তব্য? বুঝেছি, আপনি পুরস্কার চান। পকেট থেকে চেক বই ও কলম বার করে মহিমবাবু বললেন, বলুন কত হাজার টাকা চান? আপনি যা চান তাই দেব। 1 টাকাও চাই না। তবে কি কর্তব্যের কথা বলছেন? আপনার কর্তব্য হচ্ছে সুবিমল বাবুর কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি ক্ষমা প্রার্থনা করব? কেন? সুবিমল বাবুর মতো পুত্র যে কোনো পিতার মুখ উজ্জ্বল করতে পারে। আপনি কি বলছেন? ঠিক কথাই বলছি। তবে কি তবে কি পাথর 3খানা সে চুরি করেনি? না, তিনি নিরপরাধ। বলেন কি? এ বিষয়ে আপনি কি নিশ্চিত? একেবারে নিশ্চিত। তাহলে আমি এখনই থানায় গিয়ে এই সুসংবাদটা তাকে দিয়ে আসছি। এ সংবাদ তার জানতে বাকি নেই। কাল আমি নিজেই তার সঙ্গে দেখা করেছিলুম। তিনি যখন কিছুতেই আসল ব্যাপার ভাঙতে রাজি হলেন না, তখন আমি যা অনুমান করেছিলুম সেটা তাকে খুলে বললুম। তারপর তাকে স্বীকার করতে হলো যে আমার অনুমানই সত্য। সবই যে অদ্ভুত রহস্য বলে মনে হচ্ছে। ভগবানের দোহাই, সব কথা খুলে বলুন। হ্যাঁ, বলবো বইকি। পায়ে পায়ে কেমন করে আমি অগ্রসর হয়েছি তাও আপনাকে বলবো। কিন্তু তার আগে আর একটা কথা শুনুন। এই চুরির সঙ্গে অমলা দেবী আর কুমার বাহাদুরের যোগাযোগ আছে। অমন কথা মুখেও আনবেন না। আমার অমলা? অসম্ভব। দুঃখের ব্যাপার, অসম্ভবেই হয়েছে সম্ভবপর। এই কুমার বাহাদুর হচ্ছে এক নিঃস্ব বড় ঘরের ছেলে, সর্বহারা জুয়ারি। তার না আছে হৃদয়, না আছে বিবেক বুদ্ধি। তার চরিত্র যে কতখানি জঘন্য আপনি বা সুবিমল বাবু কেউই তা জানেন না। অমলা দেবী তো সংসারে অনভিজ্ঞ তরুণী। তিনি তার স্বরূপ বুঝবেন কেমন করে? তিনি তার সুন্দর মুখ দেখে ভুলেছিলেন, বিশ্বাস করেছিলেন তার প্রত্যেকটি মিথ্যা কথা। সে নিশ্চয়ই তাকে বিবাহ করবে বলে অঙ্গীকার করেছিল। দুজনের মধ্যে দেখাশোনা হতো প্রায় প্রত্যহই। মহিমবাবু জোরে মাথা নেড়ে বললেন, এসব কথা আমি বিশ্বাস করতে পারবো না, পারবো না। শুনুন মহিমবাবু, আমি মামলাটাকে যেভাবে খাড়া করেছি তার মধ্যে যে ভুলচুক কিছু নেই, এমন কথা জোর করে বলতে পারি না। খানিক খানিক অস্পষ্টতা থাকবেই। অমলা দেবীকে পেলে সে অস্পষ্টতা দূর করা যেত। কিন্তু তিনি এখন যবনিকার অন্তরালে। ঘটনার দিন রাত্রে আপনি নিচে নেমে দেখেছিলেন খিড়কির ফটকের দিকে যাবার জন্যে বৈঠকখানায় যে দরজাটা আছে, অমলা সেটা বন্ধ করে দিচ্ছেন। আসলে বাইরে সেখানে ছিল কুমার বাহাদুর। দরজার কাছে দাঁড়িয়ে তার সঙ্গে কথা কইছিলেন অমলা। তিনি কথা প্রসঙ্গে নিশ্চয়ই তাকে বলেছিলেন ফিরোজা মুকুটের কথা। শুনেই কুমার বাহাদুরের মনে জাগ্রত হয় দুর্দান্ত লোভ। সে ঠিক কি প্রস্তাব করে বলতে পারবো না। খুব সম্ভব মুকুটটা সে খালি একবার দেখতে চেয়েছিল। অমলা যে আপনাকে ভালোবাসেন তাতে আর সন্দেহ নেই। প্রথমটা নিশ্চয়ই তিনি এই বিপজ্জনক প্রস্তাবে রাজি হননি। কিন্তু কুমার বাহাদুর শেষটা তাকে বুঝিয়ে দেয় যে মুকুটটা কেবল একবার চোখে দেখলে কারোর কোনো ক্ষতিই হবে না। সে মুকুটটা দেখবার জন্যে গভীর রাত্রে আবার সেখানে আসবে। জেদা জেদিতে পড়ে
অমলাকে শেষটা সম্মতি দিতে হয়। ঠিক সেই সময় আপনার আবির্ভাব। অমলা তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেন। আপনার কাছে ননিবালার বিরুদ্ধে অভিযোগ করেন। সে অভিযোগ মিথ্যা নয়। টাকার জন্য আপনার সঙ্গে কথা কাটাকাটি করে সে রাত্রে সুবিমল বাবুর মেজাজ খারাপ হয়ে যায়। তার উপরে ক্লাবের দেনার জন্যেও তার মনে ছিল দুশ্চিন্তা। তার ঘুম হয়নি, মধ্যরাত্রেও জেগেছিলেন। হঠাৎ ঘরের বাইরে শুনতে পান কার অস্পষ্ট পায়ের শব্দ। কৌতূহলী হয়ে উঠে দরজা একটু ফাঁক করে সবিস্ময়ে দেখতে পান অমলা চোরের মতো সন্তর্পণে আপনার শোবার ঘরে গিয়ে ঢুকলেন। রাত্রেও সেখানে আলো জ্বালা থাকে। ব্যাপারটা কি জানবার জন্যে সুবিমলবাবু নিজের ঘরে অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে রইলেন এবং একটু পরে স্তম্ভিত নেত্রে দেখলেন আপনার ঘর থেকে অমলা আবার বেরিয়ে আসছেন। হাতে তার ফিরোজা মুকুট। অমলা নিচে নেমে গেলেন। পেছনে পেছনে নামলেন আতঙ্কগ্রস্ত সুবিমলবাবুও। বৈঠকখানা দরজার কাছে পর্দার আড়াল থেকে দেখা গেল খিড়কির ফটকের দিকে যাবার দরজাটা খুলে অমলা মুকুটটা সমর্পণ করলেন বাইরের কোনো লোকের হাতে। সে মুকুটটা হস্তগত করেই সরে পড়ল। এর জন্য অমলা প্রস্তুত ছিলেন না। ভয় পেয়ে ওপরে পালিয়ে এলেন। অমলাকে ভালোবাসেন সুবিমলবাবু, তাকে বিবাহ করতে চান। পাছে অমলার নামে কলঙ্ক রটে, সেই ভয়ে এতক্ষণ তিনি কোনো গোলমাল করতে পারেননি। কিন্তু এখন তার হুঁশ হয় মুকুটটা যদি খোয়া যায় তাহলে তার পিতার কত বড় বিপদের সম্ভাবনা। তিনি তখনই পাগলের মতো ছুটে ওদিককার দরজা খুলে বাইরে বেরিয়ে পড়লেন। তারপর খিড়কির ফটক থেকে বেরিয়ে কাঁচা রাস্তা ধরে ছুটতে লাগলেন। চোর তখনও বেশি দূরে যেতে পারেননি। গ্যাসের আলোতে সুবিমলবাবু তাকে চিনতে পারলেন। তারপর মুকুটটা নিয়ে টানা হেঁচড়া আরম্ভ হলো। একদিকে সুবিমলবাবু আর একদিকে কুমার বাহাদুর। টানাটানি করতে করতে সুবিমলবাবু প্রচন্ড এক ঘুষি মারেন কুমার বাহাদুরকে। তার চোখের ওপরটা কেটে গিয়ে রক্ত পড়তে থাকে। মুকুটটা অত্যন্ত কঠিন। একজনের সাধারণ শক্তি তাকে ভাঙতে পারে না, কিন্তু দুইজনের সম্মিলিত শক্তিতে হঠাৎ সেটা ভেঙে গেল। মুকুটটা নিয়ে ফিরে এলেন সুবিমলবাবু। সে সময় তিনি উত্তেজিত হয়েছিলেন। ওদিককার দরজাটা জোরে বন্ধ করে দেন, আর সেই শব্দে আপনার নিদ্রা ভঙ্গ হয়। শোবার ঘরের কাছে এসে সুবিমলবাবু মুকুটটা দুমড়ে গেছে দেখে যখন আবার সেটা টেনে সোজা করবার চেষ্টায় ছিলেন, সেই সময় হয় আপনার আবির্ভাব। মহিমবাবু বিস্ফারিত নেত্রে বললেন, এও কি সম্ভব? জয়ন্ত বললে, যখন তার প্রাপ্য সাধুবাদ তখন সুবিমলবাবুকে দিলেন আপনি গালাগালি আর চোর বদনাম। তার রাগ আর অভিমান হওয়া স্বাভাবিক। তার উপরে তিনি যাকে অত্যন্ত ভালোবাসেন সেই অমলাকে না জড়িয়ে তার পক্ষে কোনো কথা বলা ছিল অসম্ভব। এই জন্যেই তিনি করেছিলেন মৌনাবলম্বন। যেমন করে হোক অমলাকে তিনি কুৎসিত কলঙ্কর কালিমা থেকে বাঁচাতে চেয়েছিলেন। মহিমবাবু বললেন, ও বুঝেছি, তার সব কথা ফাঁস হয়ে গেছে ভেবে মুকুট দেখেই অমলা অজ্ঞান হয়ে গিয়েছিল। কি নির্বোধ আমি! ধরা পড়বার পর সুবিমল 5 মিনিটের জন্য বাইরে যেতে চেয়েছিল কেন, তাও বুঝতে পারছি। 3খানা পাথর পাওয়া যাচ্ছে না শুনে সে চেয়েছিল সেগুলো খুঁজে আনতে। তখন তাকে অবিশ্বাস করে আমি কি অবিচারই করেছি। জয়ন্ত বলতে লাগলো, এত সহজে মামলাটার রহস্য ভেদ করতে পারলুম কেন জানেন? মেঘ আর বৃষ্টির জন্যে। কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, রাস্তায় পাতা কাদার আস্তরণ। তারপর পরশু থেকে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু কাল পর্যন্ত আকাশ ছিল মেঘে আচ্ছন্ন। রোদ ওঠেনি বলে রাস্তার কাদা শুকোয়নি। মানুষের পদচিহ্নগুলো আপনার বাড়ির পাশের কাঁচা রাস্তার ওপরে লিখে রেখেছিল বিচিত্র ইতিহাস। কাল সকালে ঘটনাস্থলে গিয়ে আমি সর্বাগ্রে সেই ইতিহাস পাঠ করবার চেষ্টা করেছি। কাঁচা রাস্তাটা দিয়ে বেশি লোক চলাচল নেই। বৃষ্টির ধারায় আগেকার সব পদচিহ্নই ধুয়ে মুছে গিয়েছে। সুতরাং ঘটনার রাত্রে ওখানে কারা চলাফেরা করেছিল সেটা জানতে কিছুই বেগ পেতে হলো না। প্রথমেই দেখলুম খিড়কির ফটকের সামনে রয়েছে ছোট ছোট খালি পায়ের দাগ। কোনো বালক বা নারী সেখানে দাঁড়িয়েছিল। তার সামনেই পেলুম একখানা পা ও একটা গোল দাগ। কোনো একঠ্যাঙো লোক কাঠের পা পরে সেখানে এসেছিল। পরে জানা গেল আপনাদের দাসী ননিবালা তার একঠ্যাঙো হবু বরের সঙ্গে সেইখানে দাঁড়িয়ে বাক্যালাপ করেছিল।
তারপর দেখলুম কোনো মানুষের ২ সার শৌখিন জুতোর দাগ বাহির থেকে বাড়ির দিকে চলে গিয়েছে। সেই সঙ্গে পেলুম আরো ২ সার খালি পায়ের চিহ্ন। দাগের গভীরতা ও ব্যবধান দেখে বুঝতে দেরি লাগলো না যে কেউ খালি পায়ে ছুটতে ছুটতে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আবার ফিরে এসেছে ছুটতে ছুটতেই। মনটা খুশি হয়ে উঠল, কারণ আগেই আপনার মুখে শুনেছিলুম যে সুবিমল বাবুকে আপনি নগ্ন পদে মুকুট নিয়ে টানাটানি করতে দেখেছিলেন। এক জায়গায় দেখলুম কাদার উপর বিষম ধস্তাধস্তির চিহ্ন, সেখানেও খালি পায়ের আর শৌখিন জুতোর দাগ। সেখানে যে রক্তপাত হয়েছে তাও বোঝা গেল। তারপর জুতোর দাগ চলে গিয়েছে গলির বাইরের দিকে, আর খালি পা ফিরে এসেছে বাড়ির দিকে। ধরে নিলুম সে বাড়িরই লোক। আপনার মনে আছে বৈঠকখানায় ঢুকে খিড়কির ফটকের দিকে যাবার দরজার তালাটা আমি পরীক্ষা করেছিলুম? একজন লোক যে কাদামাখা খালি পা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছে, সেখানে ছিল তার স্পষ্ট চিহ্ন। তখন আসল ব্যাপারটা কতক কতক আন্দাজ করতে পারলুম। কোনো শৌখিন জুতো পরা লোক মুকুট হস্তগত করে প্রস্থান করছিল। সুবিমলবাবু দেখতে পেয়ে তার অনুসরণ করে, সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি করে মুকুট ছিনিয়ে নিয়ে আবার বাড়ির ভেতরে ফিরে আসেন। চোরকে নিশ্চয়ই বাড়ির কোনো লোক সাহায্য করেছিল। বাড়ির ভেতরে ছিল কেবল দাসীরা আর অমলা, কিন্তু দাসীদের মুখ চেয়ে সুবিমলবাবু নিশ্চয়ই অপরাধের বোঝা নিজের মাথায় তুলে নেবেন না। বাকি রইলেন কেবল অমলা। সুবিমলবাবু তাকে ভালোবাসেন, তার মান রক্ষার জন্য তিনি সব করতে পারেন। অতএব প্রথমে অসম্ভব মনে হলেও আমি সন্দেহ করলুম অমলাকেই। তার উপরে রাত্রে আপনি তাকে বৈঠকখানায় বাগানে যাবার দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, এবং মুকুট দেখেই তিনি ভয়ে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন শৌখিন জুতো পরা লোকটা কে হতে পারে? এ বাড়িতে কুমার বাহাদুর হামেশাই আনাগোনা করে। তার নাম আগেই শুনেছিলুম। সে হচ্ছে অত্যন্ত কুবিখ্যাত ব্যক্তি। ভবঘুরে সেজে তার চাকরের সঙ্গে আলাপ জমিয়ে ফেললুম। শুনলুম তার মানিক আগের রাতে আহত অবস্থায় বাড়ি ফিরেছে। নিজের ছেঁড়া জুতো দেখিয়ে ৮ আনা পয়সা দাম দিয়ে তার কাছ থেকে কুমার বাহাদুরের একজোড়া পুরনো ফেলে দেওয়া লপেটা কিনে আনলুম। তারপর আপনার বাড়ির পাশের কাঁচা রাস্তায় এসে সেই শৌখিন জুতোর দাগের সঙ্গে লপেটা জোড়া মিলিয়ে দেখলুম। অবিকল মিলে গেল, আর কিছু বুঝতে বাকি রইল না। তারপর পোশাক বদলে কুমার বাহাদুরের সঙ্গে দেখা করলুম। আমি জানি এই কেলেঙ্কারি আপনি চাপা দিতে চান, তাই পুলিশের সাহায্য গ্রহণ করলুম না। সে প্রথমটা সবই উড়িয়ে দিতে চাইলে, তারপর আমি যখন তার বিরুদ্ধে যে সব প্রমাণ ছিল একে একে সেগুলো উল্লেখ করলুম, সে মারমুখ হয়ে লাঠি নিয়ে তেড়ে এলো। আমিও বার করলুম আমার রিভলভার। তখন সে কতকটা শান্ত হলো। আমি বললুম, পাথর ৩খানা ফিরিয়ে দাও, আমরা ৩০,০০০ টাকা দিতে প্রস্তুত আছি। সে বললে, হায় হায়, আমি যে মোটে ৫,০০০ টাকায় ৩খানা পাথরই বেচে ফেলেছি। তারপর তার কাছ থেকে সেই চোরাই মালের কারবারির ঠিকানা আদায় করলুম। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ৩০,০০০ টাকার বিনিময়ে আপনার রত্ন উদ্ধার করে এনেছি। মহিমবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ধন্যবাদ জয়ন্তবাবু, অসংখ্য ধন্যবাদ। আপনার ঋণ জীবনে শোধ করতে পারবো না। আপনার ক্ষমতা জাদুকরের মতো। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।